গ্লাইসেমিক ইন্ডেক্স, যারা একটু হেলদি ডায়েট ফলো করতে চাও, সুগার খেয়েও চিকন থাকতে চাও, তাদের জন্য আসলে এই বিষয়টা জানাটা খুবই ইন্টারেস্টিং। ওকে, এই বিষয়টা জানলে তুমি ইচ্ছা মতো চিনি খেতে পারবা। আচ্ছা, তাহলে দেখো এখন ইন্ডেক্স কি, গ্লাইসেমিক কি? গ্লাইসেমিক বলতে আমরা বুঝাচ্ছি গ্লুকোজ ইন ব্লাড, গ্লুকোজ ইন ব্লাড। আর ইন্ডেক্স কথাটার অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এখানে আসলে আমরা বুঝাচ্ছি একটা নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে যেটা আসলে কি রিপ্রেজেন্ট করবে? ইট উইল রিপ্রেজেন্ট একটা রেশিও বা কম্প্যারিজন। হ্যাঁ, রিপ্রেজেন্টিং রেশিও অর কম্প্যারিজন। আচ্ছা, তাহলে হোয়াট ইজ গ্লাইসেমিক ইন্ডেক্স? যদি একদম বাংলা ভাষায় বলতে চাই, আমরা আসলে বিভিন্ন টাইপের কার্বোহাইড্রেটকে র্যাঙ্কিং করব। বিভিন্ন টাইপের কার্বোহাইড্রেটকে, ধরো কার্বস, ওদেরকে আমরা র্যাঙ্কিং দেবো। যেমন আর্মিতে হয় না, মেজর অথবা লেফটেন্যান্ট কর্নেল, এরকম র্যাঙ্কিং করব। তো র্যাঙ্কিংটা কীরকম হবে? একদম 0 থেকে 100 হবে। যেখানে 100-এ বসে আছে কে? 100-এ বসেছে আমাদের গ্লুকোজ। তাহলে আমরা আসলে গ্লুকোজের সাথে অন্যদের কম্পেয়ার করব। যে গ্লাইসেমিক ইন্ডেক্স আসলে আমাদেরকে কী আইডিয়াটা দিচ্ছে, এটা একটা নিউমেরিক্যাল সিস্টেম। কার্বোহাইড্রেটকে র্যাঙ্কিংয়ে হেল্প করতেছে। এখন এই র্যাঙ্কিংটা আমরা কিসের ভিত্তিতে করতেছি? কোন বেসিসে করতেছি? এই র্যাঙ্কিংটা আমরা যে বেসিসে করতেছি সেটা হচ্ছে ব্লাড। ধরো ওই কার্বোহাইড্রেটটা ইনটেকের পর ব্লাডে সুগার লেভেল কতটুকু বাড়াচ্ছে, হাউ কুইকলি দে রেইজ ব্লাড সুগার লেভেল আফটার কনজাম্পশন। তাহলে এটা র্যাঙ্কিং করতেছে আমরা কার্বোহাইড্রেটের একটা গুণকে, সেটা হচ্ছে হাউ কুইকলি দে রেইজ ব্লাড সুগার লেভেল আফটার কনজাম্পশন। এটার উপর ভিত্তি করে, এবং আইডিয়ালি আমরা পিওর গ্লুকোজকে বলে থাকি এটার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100, এবং এই গ্লুকোজের সাথে কম্পেয়ার করে আমরা অন্যান্য কার্বোহাইড্রেটগুলোরকে র্যাঙ্কিং করব যে কত ফাস্ট, কত কুইকলি সে ব্লাডে সুগার লেভেলকে বাড়াতে পারে। এটার দ্বারা বোঝাচ্ছে, ধরো একদম এটা 0 ফেজ। ধরো এখন সকাল 7টা বাজে, তুমি রুটি খাওয়ার পরে সকাল 8টা বাজে তোমার ব্লাডে সর্বোচ্চ পরিমাণে ওই রুটির যতগুলো কার্বোহাইড্রেট ছিল সবগুলো গ্লুকোজে কনভার্ট হয়ে গেছে। এখানে তুমি ম্যাক্সিমাম গ্লুকোজ পেলা ব্লাডে। কিন্তু আস্তে আস্তে এই যে অ্যাবজর্পশন হচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে, বা কেউ হচ্ছে গিয়ে এক্সক্রিটেড হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে দেখো এই গ্লুকোজের পরিমাণ ব্লাডে কিন্তু কমতেছে। ব্লাড গ্লুকোজ, নট বডি গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ আস্তে আস্তে কমতেছে। এরপরে 10টায় কমে গেল। এটাই তো নর্মালি গ্লুকোজটা এরকম হবে। ওকে, এটা হচ্ছে গ্লুকোজটা। এখন এটার সাথে আমরা কম্পেয়ার করব। যদি ধরো তুমি মধু খেলা, হানি খেলে কি হবে এটা আমরা দেখব। অথবা তুমি ভুট্টা খেলা, কর্ন খেলে কি হবে, এইভাবে আমরা কম্পেয়ার করব। অথবা তুমি সাদা রুটি, হোয়াইট ব্রেড খেলা নাকি ব্রাউন ব্রেড খেলা। টেস্ট মিলটা যে কোনো কিছু হতে পারে। আর আমাদের যেটা রেফারেন্স মিল সেটা অলওয়েজ হবে পিওর গ্লুকোজ। ওকে, এটা হবে পিওর গ্লুকোজ। ওকে, এই টেস্ট মিলটা কিন্তু আমাদের ভাত, রুটি, আলুও হতে পারে, কিন্তু পিওর গ্লুকোজ হবে এই রেফারেন্স মিলটা। এবং এখানে এই গ্রাফ থেকে আমরা কি করলাম, এই গ্রাফ থেকে আমরা কম্পেয়ার করতেছি যে এর অ্যাবিলিটি টু ইনক্রিজ ব্লাড সুগার লেভেল আফটার কনজাম্পশন। তো এইটা আসলে বললাম না, 0 থেকে 100 পর্যন্ত রেঞ্জিং হয়। এবং এটা আমরা বিশেষ করে যারা ডায়াবেটিক, তাদের ব্লাড সুগারকে ম্যানেজমেন্ট করতে কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু ডেফিনেশনটা বলি, বইয়ের ডেফিনেশনটাও তোমরা পড়বে। এটা গ্লাইসেমিক ইন্ডেক্স মেজার্স, এটা একটা মেজারমেন্ট হাউ কুইকলি আ ফুড রেইজেস ব্লাড সুগার লেভেলস কম্পেয়ার টু পিওর গ্লুকোজ। এখন এটা আমরা কীভাবে মেজার করবো অলরেডি বলে ফেলছি, তাই না? আমাদের রেফারেন্স মিল গ্লুকোজ, এবং টেস্ট মিল যে কোনো কিছু হতে পারে। এবং কম্পেয়ার করব
হ্যাঁ, কম্পেয়ার করবো, এভাবে কম্পেয়ার করবো। এবং এটার ফর্মুলাটা কি? এরিয়া আন্ডার কার্ভ ফর ব্লাড গ্লুকোজ। ওকে, টেস্ট, ওকে, এরিয়া আন্ডার ব্লাড গ্লুকোজ কার্ভ ফর টেস্ট মিল। টেস্ট মিলের এরিয়াটা হচ্ছে দিস ওয়ান। ওকে, আমি এখন রেড মার্কিং করে দিচ্ছি। তাহলে এরিয়া আন্ডার কার্ভ ব্লাড গ্লুকোজ কার্ভ ফর দ্য টেস্ট মিল, এটা ডিভাইডেড বাই, ওকে, ডিভাইডেড বাই এরিয়া আন্ডার কার্ভ ফর গ্লুকোজ। হ্যাঁ, তাহলে এটাই। ওকে, তাহলে আমরা প্রথমে উপরেরটাতে কোনটা দিলাম? রেডটা দিলাম, মানে এরিয়া আন্ডার কার্ভ ফর টেস্ট মিল। ওকে, প্রথমে হচ্ছে টেস্ট মিল, এটা ব্লুটা দিলাম, আচ্ছা হ্যাঁ রেডটা দিলাম, হ্যাঁ টেস্ট মিল। এরপরে আমরা কি দিব? নিচে দিব, নিচে ডিভাইড করব রেফারেন্স মিল দিয়ে। তাহলে এটাই, এবং 100 দিয়ে, যেহেতু এটা একটা পার্সেন্টেজ, ওকে, এটা একটা কম্প্যারিজন বা রেশিও, এটা একটা পার্সেন্টেজ। তাহলে এই গ্লাইসেমিক ইন্ডেক্সের আমরা ফর্মুলা পেয়ে গেলাম, এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ ফর কি? টেস্ট মিল ডিভাইড বাই এরিয়া আন্ডার কার্ভ ফর দ্য রেফারেন্স মিল ইন্টু 100%। ওকে, তাহলে 100 ফর দ্য পার্সেন্টেজ। ওকে, তাহলে এই জিআই এর ইম্পর্টেন্স কি? জিআই হতে পারে হাই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স, লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কত? হাই গ্লাইসেমিক হবে অলওয়েজ 80 থেকে 100, বা আমরা বলতে পারি যে হ্যাঁ 70, মানে মোরলেস 70 থেকে 70-র উপর সবই হচ্ছে হাই। ওকে, বই অনুযায়ী 80 থেকে 100। মিডিয়াম কত? মিডিয়াম এরকম 60 থেকে 70। আর লো হচ্ছে এক কথায় লেস দেন 55, হ্যাঁ, ইকুয়াল টু লেস দেন 55, অথবা আমরা 35 থেকে 40 বলতে পারি, 35 থেকে 40, এগুলো হচ্ছে হাই, মিডিয়াম, লো। এখন হাই অবভিয়াসলি আমরা বলবো গ্লুকোজ। এবং দেখো পটেটো বা পলিশড রাইস, পলিশড রাইস মানে কি? এখানে কোনো রাইস ব্রেইন, মানে রাইস ব্রেইন যেটা থাকে, মানে লালচে লালচে যেই আঁশটা থাকে, ব্রাউন রাইসে যেটা থাকে সেটা থাকবে না। এটা হচ্ছে মিনিকেট রাইস, যেটাকে আমরা বলি পলিশড রাইস, পটেটো, এগুলোতে ডাইরেক্টলি কিন্তু আমরা গ্লুকোজটা পাই। তো এগুলো সবই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। হ্যাঁ, গ্লুকোজের তো এখানে 100 আমরা জানি। মিডিয়াম কি? মিডিয়াম হচ্ছে ব্যানানা অ্যান্ড ব্রাউন রাইস। ওকে, আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স কি? মিল্ক এবং আইসক্রিম। এটা একটু কন্ট্রোভার্সিয়াল আমার কাছে মনে হয়েছে যে আইসক্রিম কীভাবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের হতে পারে। যাই হোক, এটা ইন্টারেস্টিং যে আইসক্রিম লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এবং তোমার জন্য কোনটা ভালো, হাই ভালো নাকি লো ভালো? আচ্ছা, তোমার জন্য, তোমার যদি ডায়াবেটিস থাকে অথবা তুমি যদি অবিস হও, তাহলে তোমার জন্য লো ভালো। এখন কারণ হচ্ছে এই যে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি? কতটা ব্লাড সুগারকে বাড়াতে পারে, তাই না? তো কিছু কিছু সুগার বা ধরো ডাইরেক্ট গ্লুকোজ যদি খাই, সেটা আসলে আমাদের বডিতে ব্লাড সুগার স্পাইক করে। স্পাইক বলতে জিনিসটাকে বোঝায় যে এরকম, ওকে, এটা হচ্ছে স্পাইক, উপরে খুবই শার্প হয়। ওকে, এটা স্পাইক করে। বাট আমরা যদি এরকম কোনো একটা সুগার খাই যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রাইজ করবে, গ্র্যাজুয়ালি এটা ডিক্রিজ করবে, তাহলে সেটা হচ্ছে বেটার হয়। যদি এরকম স্পাইকিং হয়, তাহলে দেখবা যে স্পাইক করা মানে কি? গ্লুকোজ লেভেল, এটা যদি দ্রুতই স্পাইক করে, তাহলে গ্লুকোজ লেভেল দ্রুত কমে যাবে এবং বডি মনে করবে যে তার আসলে বডিতে গ্লুকোজ কমে যাচ্ছে আর তার আরও গ্লুকোজ দরকার, যার কারণে সে আবার কি করবে? অ্যাপেটাইট সেন্টারকে বলবে আমার আরও খাবার চাই, খাবার চাই, তাহলে দ্রুত ক্ষুধা লেগে যাবে। যদি আমরা এভাবে বলি যে মানে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সে আমরা হচ্ছে গ্লুকোজ স্পাইক পাবো, এবং গ্লুকোজ স্পাইকের সমস্যাটা কি? ধরো তুমি খাবার খেলা, তো এটা 1 ঘন্টা, এটা 30 মিনিট। নর্মালি কোনো গ্লুকোজ যদি এরকম কার্ভ হয়, তাহলে নেক্সট ক্ষুধাটা তোমার লাগবে 1 ঘন্টা পরে। কিন্তু যদি তুমি গ্লুকোজ খাও বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের কোনো একটা সুগার খাও, তাহলে তোমার পিকে খুব দ্রুত 15 মিনিটে চলে আসতেছে, পরবর্তী 30 মিনিটে ব্লাড গ্লুকোজ লেভেল একদম কমে গেল। ব্লাড গ্লুকোজ লেভেল যখন একদম কমে গেল, বডি মনে করছে যে তার বডিতে গ্লুকোজ নেই, আরও গ্লুকোজ দরকার এনার্জি প্রোডাকশনের জন্য, তখন সে কী করবে? আরও বেশি বেশি অ্যাপেটাইট বাড়াই দিবে, আরও বেশি বেশি ইটিং, হ্যাঁ, আমরা খেতে থাকবো, এবং খেলে অ্যাজ এ রেজাল্ট আমাদের ওবিসিটি হবে
অ্যান্ড ব্লাড সুগার বা ব্লাডে যখন অনেক বেশি পরিমাণে অ্যাট এ টাইম অনেক বেশি পরিমাণে গ্লুকোজ চলে আসে, সেই গ্লুকোজগুলো আসলে কি করবে, ব্লাডের এই ম্যাসিভ পরিমাণ গ্লুকোজকে আসলে কোষ বা সেলের মধ্যে এন্ট্রি করাইতে হবে, এবং এটা করানোতে আসলে হেল্প করে ইনসুলিন। তো যখন হঠাৎ করে ব্লাডে এতগুলো গ্লুকোজ আসবে, সেই গ্লুকোজগুলোকে ম্যানেজ করার জন্য যে হ্যাঁ তাদের সবাইকে এন্ট্রি ইনটু দ্য সেল, পেরিফেরাল সেলে এনশিওর করার জন্য তখন আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল অনেক বেশি পরিমাণে গ্লুকোজ রিলিজ করবে, যার কারণে কি হয়, বিটা সেলকে আসলে অনেক ওভার ওয়ার্ক করতে হচ্ছে, তাই না, অনেক বেশি কাজ করতে হচ্ছে, এবং কাজ করতে করতেও একসময় গিয়ে এক্সস্টেড হয়ে যাবে। ওকে, আবার এমন হয় যে ইনসুলিন অনেক বেশি পরিমাণে বের হচ্ছে, ঠিক আছে, বাট ইনসুলিনটা কাজ করতে পারছে না। হ্যাঁ, ইনসুলিনটা যে মেকানিজমের মাধ্যমে সেলের মধ্যে গ্লুকোজটাকে ঢুকাচ্ছে, এই কাজটা ঠিকমতো করতে পারতেছে না। ইনসুলিন থাকতেছে বাট কাজ করতে পারতেছে না, তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, সেন্সিটিভিটি কমে যাচ্ছে। এইগুলোর কারণে কি হচ্ছে, এই যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কিভাবে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার খেলে আমাদের দুটা খুবই ওয়ার্নিং কনসার্নিং দুটা কমপ্লিকেশনস হচ্ছে, ওয়ান ইজ ওবিসিটি এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটার একটা ফিজিওলজিক্যাল ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার অ্যাভয়েড করবো, ওকে, কম খাবো। তার মানে গ্লুকোজ বা অনেক বেশি চিনির শরবত, অনেক বেশি চিনি দিয়ে চা খাওয়া, বা চিনির শরবত খাওয়া, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, না হলে আমাদের ওবিসিটি এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। আর লো গ্লাইসেমিক ইন্ডেক্সে কি হচ্ছে, এই যে দেখো লো গ্লাইসেমিক, ধরো অনেক লাল চাল খাচ্ছ, অথবা এখন ব্ল্যাক রাইসও পাওয়া যায়, হোল গ্রেইন ব্রেড খাচ্ছ, ওটস খাচ্ছ, তো এখানে দেখো কি হয় যে এটা ধরো 1 আওয়ার, আচ্ছা এটা 0 আওয়ার, দ্য মোমেন্ট ইউ টেক দ্য মিল, হ্যাঁ, দ্য মিল এন্টার্স ইনটু ইয়োর বডি, এটা 1 আওয়ার, এটা 2 আওয়ার, এটা 3 আওয়ার। এখন ব্লু দিয়ে আই এম ডিফাইনিং হাই জিআই অ্যান্ড রেড দিয়ে আমি লো জিআই বোঝাচ্ছি। যদি হাই জিআইয়ের কোনো খাবার হয় তাহলে দেখো এভাবে করে স্পাইক করে শেষ, তার মানে তোমার এই 30 মিনিটসে গিয়ে আবার ক্ষুধা লাগছে। আচ্ছা, আর যদি লো জিআই যুক্ত খাবার তুমি খাও তাহলে দেখো গ্র্যাজুয়ালি রাইজ করবে, কোনো পিক থাকবে না, হয়তো প্ল্যাটো থাকবে, দেন আস্তে আস্তে 3 ঘন্টা পর যখন ব্লাড গ্লুকোজ লেভেল, ওকে, এটা ব্লাড গ্লুকোজ লেভেল ডিনোট করতেছে, এটা টাইম ডিনোট করতেছে অন এক্স অ্যাক্সিস। তাহলে এই যে দেখো 3 ঘন্টা সময়ে এসে তোমার আবার ক্ষুধা লাগবে, তা 3 ঘন্টা পর পর তুমি খেতে পারবে। তাহলে এটা একটা হেলদি হ্যাবিট, যার কারণে কিন্তু আসলে এই ব্লাডে অনেক বেশি পরিমাণ গ্লুকোজ আসতেছে না, ইনসুলিনও বেশি বেশি সিক্রেট হচ্ছে না, এখানে ওভারওয়ার্কও হচ্ছে না, এক্সজশনও হচ্ছে না, ইনসুলিন রেজিস্ট্যান্সও হচ্ছে না। আবার হচ্ছে অনেকটা সময় ধরে ব্লাডে গ্লুকোজ লেভেল মেনটেন থাকার কারণে আমাদের কিন্তু অ্যাপেটাইট সেন্টার হচ্ছে স্যাটিটি সেন্টারটা হচ্ছে স্যাটিসফাইড থাকতেছে, যার কারণে আমাদের আর ক্ষুধা লাগতেছে না, আমরা কম ইনটেক করতেছি, আমাদের ইনটেকটা কমে যাচ্ছে, ক্রেভিংস হচ্ছে না। তাহলে দেখবো যে চিনিযুক্ত খাবার খেলে কিন্তু আবার ক্রেভিংসও বেশি বেশি হয়। এটাও কিন্তু মনে রাখবো যে যখন আমরা অনেক বেশি ফাস্ট ফুড খাচ্ছি অথবা চকলেট খাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের আবার ক্রেভিংস হচ্ছে, ক্ষুধা বাড়তেছে, হ্যাঁ, এই জিনিসগুলো হবে না লো জিআই ফুডের ক্ষেত্রে। তার মানে লো জিআই ফুড আমাদের জন্য ভালো টু কন্ট্রোল দ্য ডায়াবেটিস অ্যান্ড টু কন্ট্রোল ওয়েট, এবং এটা আমাদের বডিতে একটা সাস্টেইনড এনার্জি প্রোভাইড করতেছে। দেখো সাস্টেইনেবিলিটি আমরা কীভাবে বুঝেছি, যে এরকম সাস্টেইনড একটা এনার্জি প্রোভাইড করতেছে। আচ্ছা, এখন এই জিআইকে কী ফ্যাক্টর, এখন কোনো একটা ফুডে কেন হাই জিআই অথবা কোনো একটা ফুডে কেন লো জিআই, দেখো লো জিআই এটা আমাদের জন্য গুড, এবং আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে ওটস বা ব্রাউন ব্রেড, ঢেকি ছাটা চাল, এগুলো কেন ভালো, দেখো একটা ফুডের জিআইকে কম করাবে, মানে হচ্ছে জিআই কম হবে কেন, সেই ফুডে যদি ফাইবার থাকে, অনেক বেশি ফাইবার থাকে, মানে হচ্ছে আঁশ থাকে, আচ্ছা ফ্যাটও থাকতে পারে, প্রোটিনও থাকতে পারে, যেমন ধরো চিয়া সিড, আচ্ছা চিয়া সিড, হ্যাঁ, অথবা হচ্ছে এই যে ব্রাউন রাইস, এগুলো কি অনেক ফাইবার থাকে, তাই না,
এবং চিয়া সিডে কিছু পরিমাণে প্রোটিনও থাকে। আবার যখন আমরা নাটস খাচ্ছি এগুলো তো অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকতেছে, প্রোটিন থাকতেছে। এই জিনিসগুলো আমাদের লো জিআই ফুড, এবং লো জিআই ফুড, হ্যাঁ লো জিআই ফুড এগুলো হজম হতেও টাইম লাগে, ডাইজেশনও স্লো, এবং স্লো ডাইজেশনের কারণে একটা সাস্টেইনেবল এনার্জি আমাদেরকে প্রোভাইড করে। ঘন ঘন আমাদের ক্ষুধা লাগে না, ক্রেভিংস হয় না, ব্লাড গ্লুকোজ একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে, কোনো স্পাইক দেখা যায় না, হ্যাঁ কোনো স্পাইক দেখা যায় না, এবং এর কারণে ইনসুলিন রেজিস্ট্যান্সও হয় না, আর বিটা সেল এক্সজশনও হয় না। আচ্ছা, তাহলে এটা ছিল যে একটা ফুড লো জিআই হতে গেলে সেখানে ফাইবার যুক্ত হতে হবে, ফ্যাট যুক্ত হতে হবে, প্রোটিন যুক্ত হতে হবে, এবং প্রোটিন ইটসেলফ দেখবা অনেক লো জিআই। আমরা যখন হচ্ছে জিআই টেবিল চার্টটা যদি আমরা দেখি সেখানে আমরা হচ্ছে এটা দেখতে পারবো। আচ্ছা, লো জিআই। আর প্রসেসড ফুড হতে পারে যে আমাদের ধরো নুডলস, প্যাকেটজাত নুডলস, হ্যাঁ রামেন, তারপর পলিশড রাইস মানে মিনিকেট রাইস, এগুলো হচ্ছে একদম এখানে কোনো আমরা কোনো ফাইবারকে রাখতেছি না, এখানে কোনো ফ্যাটকে রাখতেছি না, প্রোটিন সবগুলোকে একদম পলিশ করে জাস্ট কার্বোহাইড্রেট যেটা ডাইরেক্টলি জাস্ট গ্লুকোজে কনভার্ট হবে এই পরিমাণ কার্বোহাইড্রেটকে রাখতেছি। এগুলো হচ্ছে আমাদের হাই জিআই ফুড, যেগুলো কি করতেছে ব্লাডে গ্লুকোজ স্পাইক করতেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স করতেছে, বিটা সেল এক্সজশন করতেছে, হুইচ ইজ নট গুড ফর হেলথ, এবং এটা আমাদেরকে ওবিসিটি আর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ইনফ্যাক্ট কোনো ক্ষেত্রে পিকস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই দিকেও নিয়ে যাচ্ছে। তাহলে হাই জিআই ফুড এবং লো জিআই ফুড সম্পর্কে নলেজ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে ওভারঅল আমরা কি বললাম যে কার্বোহাইড্রেট ডাইজেশন কীভাবে হচ্ছে, এটা একটা অবভিয়াসলি অনেক কমপ্লেক্স প্রসেস, এখানে অনেকগুলো এনজাইম ইউজ হচ্ছে, এবং ব্রাশ বর্ডার টিচাররা কিন্তু জানতে চায় যে ব্রাশ বর্ডারটা আসলে কী। ওকে, এটা একটু বুঝাই বলবা যে ইন্টেস্টাইনাল মিউকোজা, সেখানে ভিলাই থাকে, প্রত্যেকটা ভিলাইয়ের মধ্যে আবার অনেকগুলো মাইক্রোভিলাই থাকে, এগুলোই আসলে ব্রাশ বর্ডারটা কিন্তু বেজাল সাইডে থাকে না। ব্রাশ বর্ডারটা কোথায় থাকে এটা একটু মনে রাখতে হবে, ব্রাশ বর্ডারটা বেজাল সাইডে থাকে না, ব্রাশ বর্ডারটা থাকে লুমিনাল সাইডে, এবং ব্রাশ বর্ডারে কী থাকে অনেকগুলো এনজাইমস থাকে, যেগুলো হচ্ছে ক্যাটালাইটিক এনজাইম হেল্পস ইন দ্য প্রসেস অফ ডাইজেশন। দেন কামস দ্য অ্যাবজর্পশন, এবং অ্যাবজর্পশনে কতগুলো ট্রান্সপোর্টার রিলেটেড আমরা এই বেসিকটা থাকতে হবে, কোনটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কোনটা প্যাসিভ ট্রান্সপোর্ট, কোনটাতে ক্যারিয়ার ইউজ হচ্ছে, কোনটাতে এনার্জি ইউজ হচ্ছে। ওকে, এবং গ্যালাক্টোজ ফ্রুক্টোজ প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কী আছে ট্রান্সপোর্টার আছে। ওকে, GLUT5 এটা একটু এক্সেপশনাল, যেটা হচ্ছে ফর এফ ফর ফ্রুক্টোজ, এফ ফর 5, এভাবে মনে রাখবো। এবং লো জিআই ফুড কীভাবে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করে একটা লং টার্ম হেলথে সাপোর্ট করতেছে, ওবিসিটি কমাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের সাথে ফাইট করতে হেল্প করতেছে। ওভারঅল আমরা একটা আইডিয়া পেয়েছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে প্রোটিন ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। থ্যাংক ইউ।